হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের যে 12 অধ্যায় রয়েছে, 12 অধ্যায়ের আমরা আজকে অধ্যায়ের যে আলোচনাগুলো রয়েছে 12.1, 12.2 এবং 12.3, 4, এই 4টি অধ্যায়ে আমরা সমস্ত অঙ্কগুলো এবং এখানে টাইপ ভিত্তিক যে ধরনের অঙ্কগুলো এসে থাকে আমরা সবগুলো সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি করবে এবং ক্লাসটি করার পরে তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা অবশ্যই জানিয়ে দিবে। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের 12.1 অধ্যায়ের অঙ্কগুলো। তো আশা করি তোমরা আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছ। আমরা চলে যাচ্ছি স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই চলক বিশিষ্ট আমাদের অঙ্কগুলো রয়েছে সরল সহজ সমীকরণ। তাহলে আমরা এই অধ্যায়ের প্রথমে আমাদের যে অঙ্কটি রয়েছে, যে প্রথমে আমি তোমাদের আগে দুই চলক বিশিষ্ট সরল সহগমন বিষয়টা আগে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করি। দুই চলক বিশিষ্ট, আচ্ছা, সমীকরণ হওয়ার সূত্রটা আমাদের কি? সমীকরণ হওয়ার সূত্রটা এরকম আছে যে কোনো গাণিতিক বাক্য সমান চিহ্ন থাকে এবং দুই পাশে মান থাকবে, দুই পাশের অবশ্যই একটা মান থাকবে। তখন এই ধরনের বিষয়কে আমরা সমীকরণ বলি। দেখো এখানে যেমন 2x প্লাস 3 ইকুয়াল 0, মানে সমান চিহ্ন সংবলিত কোনো গাণিতিক বাক্য থাকলে তাকে আমরা হচ্ছে সমীকরণ বলবো। তাহলে এখানে বলছে দুই চলক, তো আমাদের এখানে দেখো এই যে এক্স রয়েছে, এটা হচ্ছে কিন্তু চলক, এটা হচ্ছে চলক। এখন দুই চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে দুই চলক বিশিষ্ট আমরা এখানে যে 2x প্লাস 2y ইকুয়াল 5, দুই চলক বিশিষ্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি দুই চলক x এবং 2y, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট। তো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এখন সরল সহ সমীকরণ অর্থ হচ্ছে এই চলকগুলোর যে আমাদের ঘাত রয়েছে এই ঘাতটি অবশ্যই এক করে হবে, ওয়ান থাকবে। ওয়ান যদি থাকে তাহলে আমরা এটা বলতে পারি সরল সমীকরণ। আর যদি আমরা এখানে তোমরা উচ্চতর গণিতে জানো দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত মানে এখানে এক্স এর পাওয়ার অবশ্যই ঘাত 2 থাকবে, এটা কিন্তু দুই ঘাত। তো আমাদের এখানে সরল সহজ সমীকরণ যেহেতু বলছে, তাহলে অবশ্যই আমাদের এখানে এক্স বা ওয়াই এই চলকগুলোর অবশ্যই ঘাত আমাদের হচ্ছে 1 থাকবে। আর সাধারণত আমাদের এরকম লেখা থাকে যে 2x প্লাস 2y ইকুয়াল 5, আর একটা মনে করো এখানে 3x প্লাস 2y ইকুয়াল 3। এই যে দুইটি সমীকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে সমীকরণগুলি হচ্ছে সরল সহ সমীকরণ জোট, এদেরকে আমরা বলবো হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ জোট। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তাহলে এখানে এই অধ্যায়ের আমাদের যতগুলো অঙ্ক আমরা করবো 12.1, 12.2, 12.3 এবং 4, এই সমস্ত অধ্যায়ের কিন্তু সবগুলো সরল সহজ সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী আমরা দেখি অধ্যায় 12.1 অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করার জন্য যে আমাদের বেসিক প্রয়োজন সেই বেসিকগুলো আমরা প্রথমে আলোচনা করে নিই। আচ্ছা, এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে তোমরা ভালো করে লক্ষ্য করো যে 1 নম্বর যে সমীকরণ জোটটি রয়েছে, এখানে দেখো a1 x প্লাস b1 y ইকুয়াল c1, এখানে a2 x প্লাস b2 y ইকুয়াল c2। এখন এই সমীকরণটা আমাদের চলক ছাড়া যে মানগুলো রয়েছে, এই চলক ছাড়া যে মানগুলো রয়েছে এই মানগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মানগুলো দিয়ে আমরা এখানে একটা কন্ডিশন দাঁড় করাবো। দেখো এখানে যদি এরকম হয় যে আমাদের যে a1 প্লাস a2 এবং এখানে আমরা হচ্ছে b1 যে সহগটা রয়েছে এবং b2, এই দুটো মান যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সমজস্ব। এই জিনিসটা তোমরা একটু মুখস্থ রাখবে, সমজস্ব। আর এটা হচ্ছে তোমার অনির্ভরশীল হবে, অনির্ভরশীল, অনির্ভর নির্ভরশীল, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবে। এবং এখানে সমাধান থাকবে, সমাধান আছে, বাট তোমরা হচ্ছে এখানে একটি সমাধান আছে, একটি সমাধান আছে, এই জিনিসটা একটু মুখস্থ রাখবে। তাহলে এখানে আমরা কখন দেখলাম, যখন x এর সহগ এবং y এর সহগ অনুপাতগুলো
আমাদের সমান আসবে না, তখন এদের উত্তরটি হবে হচ্ছে সমজস্ব, অনির্ভরশীল এবং সমাধান আছে কয়টি? একটি সমাধান আছে। এটা একটু মুখস্থ রাখবে, তোমাদের বইয়েও দেখবা যে এই টেবিলটা দেয়া রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স চলকের সহগের অনুপাত, ওয়াই চলকের সহগের অনুপাত এবং ধ্রুবকের এই মানগুলো যদি সমান আসে, সমান যদি আসে, তার মানে এরকম a1 by a2 equal b1 by b2 equal c1 by c2, যদি সবগুলো মান অনুপাতগুলো এরকম সমান আসে, তাহলে উত্তরটা হবে হচ্ছে সমদর্শয়, সমদর্শ হবে এবং এখানে হচ্ছে নির্ভরশীল, নির্ভর নির্ভরশীল হবে, এটা নির্ভরশীল হবে। আর এখানে হচ্ছে সমাধান আছে, সমাধান কতগুলো আছে? অসংখ্য, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অসংখ্য, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, এই বিষয়টা একটু মনে রাখবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যদি 3 নম্বর যে কন্ডিশনটা a1 বাই a2 ইকুয়াল হচ্ছে b1 বাই b2, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধ্রুবকের মানটা সমান নেই, সমান নেই, তখন এটার উত্তর হচ্ছে অসমজস্য, অসমজস্য এবং হচ্ছে এটা অনির্ভরশীল, 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 হ্যাঁ, অনির্ভরশীল এবং সমাধান নেই, সমাধান একটিও নেই। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে এক্স এবং ওয়াই সহগের যে অনুপাতগুলো যদি সমান না আসে, তাহলে উত্তরটা হচ্ছে সমদর্শ, অনির্ভরশীল এবং সমাধান আছে একটি। এবং পরবর্তী কন্ডিশন আমরা দেখলাম যদি এক্স ওয়াই এবং ধ্রুবকের অনুপাত সহগের অনুপাতগুলো সমান আসে, তাহলে এটা হচ্ছে সমদর্শ, নির্ভরশীল এবং সমাধান আছে অসংখ্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এইটাই সবচেয়ে বেশি পরীক্ষায় দেয়া হয়, নৈর্ব্যক্তিকের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখা যাচ্ছে এখানে এক্স এবং ওয়াই চলকের সহগের অনুপাতগুলো সমান, কিন্তু ধ্রুবকটি অনুপাতটা আলাদা রয়েছে, তখন এটা হচ্ছে অসমদস্য, অনির্ভরশীল এবং সমাধান নেই। তাহলে আমরা এই সূত্রটি আমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবো এবং আমরা নৈর্ব্যক্তিক করার ক্ষেত্রে এবং হচ্ছে তোমাদের এমসিকিউ সহকারে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমার সৃজনশীল প্রশ্নের জন্য এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো, সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখবে। চলো আমরা অধ্যায়ের অঙ্কগুলো চলে যাই। অনুশীলনী প্রথমে আমরা করবো হচ্ছে 12.1, এই অধ্যায়টা আমরা প্রথমে দেখো। এখানে আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়েছি যে নিচের সরল সহ সমীকরণগুলো সমদর্শ না অসমদর্শ, পরস্পর নির্ভরশীল না অনির্ভরশীল কিনা সেটা যুক্তি সহকারে এগুলো সমাধান কয়টি আছে এগুলো আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি একদম সিম্পল অঙ্ক একটা। প্রথমে আমাদের সমাধান করার জন্য ভাষাটা কি লিখতে হবে? এখানে আমাদের প্রদত্ত সমীকরণ জোট আমরা লিখব। এই ভাষাটি লেখার পরে আমরা পরবর্তীতে লিখব যে এক্স সহগের অনুপাত, এক্স সহগের অনুপাত, সহগের এক্স সহগের অনুপাত, এক্স সহগের অনুপাত। আচ্ছা, এক্স সহগের অনুপাতটা আমরা কি লিখবো? এখানে দেখো এক্স এর এই সহগের অনুপাত কি আছে? 3 আছে, 6 আছে। তার মানে এখানে 3/6। তাহলে এটাকে একটু সিম্পলি করলে কি হবে? সিম্পলিফাই করলে কি হবে? 1/2। এরপর আমরা লিখবো হচ্ছে ওয়াই সহগের, হ্যাঁ, ওয়াই সহগের অনুপাত, ওয়াই সহগের অনুপাত। ওয়াই সহগের অনুপাতটা আমরা কি লিখতে পারি? এখানে আমরা হচ্ছে 2/4। তার মানে এটাকেও সিম্পলিফাই করলে 1/2। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/2 এবং 1/2 এটা কিন্তু পরস্পর সমান আসছে। যদি সমান এসে থাকে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা যে বিষয়টা লিখতে পারি যে এখান থেকে আমরা লিখতে পারি। এবং এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ধ্রুবক কিন্তু দুইটাই 0 আছে। তাহলে আমরা যেহেতু 0 রয়েছে, তাহলে আমরা এখানে যে উত্তরটি আসবে যে এই সমীকরণ জোটটি কিন্তু আমাদের সমজস্ব। উত্তর হবে কি? সমজস্ব, সমজস্ব, নির্ভরশীল, নির্ভরশীল। আরেকটা কি হবে? সমাধান আছে কয়টি? অসংখ্য, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। তাহলে এই তিনটি কিন্তু আমাদের এই প্রশ্নের জন্য
অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো যে এখানে আমরা সমাধানটা কিভাবে করলাম। তাহলে তোমাদের এটা আরেকবার রিভিউ করে দেই যে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যে এই চলকটা প্রথমে সমীকরণ জুটে x সহগের অনুপাতটা আমরা লিখবো। x সহগের অনুপাতটা লেখার পর এটা সিম্পলিফাই করব। আমরা যে কাটাকাটি যেহেতু চাই আমরা কাটাকাটি করে নিব। তাহলে 1/2 এবং y সহগের অনুপাতটাও আমরা এখানে কাটাকাটি করে নিব। দেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুবক যেটা সেই ধ্রুবকের দুইটাই 0 রয়েছে। তাহলে আমরা এখানে সমান করে সমান আকারে দেখতে পাচ্ছি যে y এবং x এর সহগের অনুপাতটা সমান রয়েছে। তাহলে যেহেতু সমান রয়েছে তার মানে আমরা ২ নম্বর যে কন্ডিশনটা আছে দেখো ২ নম্বর কন্ডিশনের মধ্যে সমজস্ব, নির্ভরশীল এবং সমাধান কয়টি আছে? অসংখ্য। এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা পরের আরেকটা প্রশ্ন দেখি। তাহলে তোমরা বিষয়টা আরেকটু পরিষ্কার হয়। ২ নম্বর একটা প্রশ্নটা দেখো, এটাও কিন্তু খুবই সোজা। নিচের সরল সমীকরণগুলো সমজস্ব না অসমজস্ব, নির্ভরশীল না অনির্ভরশীল কিনা সেটা যুক্তি সহকারে উল্লেখ করতে হবে এবং সমাধান কয়টি আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই আমি আর ভাষাটা লিখতেছি না, দেখো x সহগের অনুপাত, x সহগের অনুপাতটি কি আছে? x সহগের x সহগের অনুপাত, x সহগের অনুপাত আমাদের কি রয়েছে? x সহগের অনুপাত রয়েছে 3/9। 3/9 এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়ায়? 1/3 এবং y সহগের অনুপাতটাও যদি আমরা বের করি তাহলে এখানে কি আসে? 2 বাই কত আসে? 2 বাই মাইনাস আছে কিন্তু -6। তাহলে এটাকেও দেখা যাচ্ছে যে 1 বাই এখানে -3। এখন দেখো ভালো করে যে 1/3 এবং -1/3 এটা কিন্তু সমান আসলো। তো সমান যদি না আসে তাহলে আমাদের উত্তরটা কি? তাহলে আমাদের উত্তরটা হচ্ছে সমজস্ব, ঠিক আছে। এখানে উত্তরটা হবে হচ্ছে সমজস্ব, সমজস্ব অনির্ভরশীল কিন্তু। ১ নম্বর কন্ডিশনটা দেখো। অনির্ভরশীল, অনির্ভরশীল এবং সমাধান কয়টি আছে? একটি মাত্র সমাধান আছে। একটি মাত্র সমাধান। হ্যাঁ, একটি মাত্র সমাধান আছে। তাহলে এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে হচ্ছে। তাহলে তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে 12.1 অধ্যায়ে এই অঙ্কগুলি কি তোমরা করতে পারবে সবগুলো? আশা করি তোমরা সবগুলি করতে পারবে। পরের আরেকটি প্রশ্ন দেখি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের। দেখো এই প্রশ্নটা একটু আমরা সমাধান করতেছি। এই প্রশ্নটা সমাধান করার জন্য প্রথম অবস্থায় এখানে দেখো x চলকের আমরা হচ্ছে সহগের অনুপাত নেব। x চলকের চলকের সহগের অনুপাত। তাহলে x চলকের সহগের অনুপাত আমরা নিলে কি এখানে দাঁড়ায়? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে -half/1। তার মানে এটা হিসাব করলে আমাদের কি দাঁড়াচ্ছে? এখানে হিসাব করলে -half কিন্তু এখানে দাঁড়াচ্ছে 1/2 এবং y চলকটাও যদি আমরা নেই, y চলকের সহগের অনুপাত তাহলে এখানেও দাঁড়াচ্ছে যে 1/1। আর এখানে ধ্রুবকের যেটা, ধ্রুবকের যে পদটা, ধ্রুবকের পদটা আমার এখানে কি দাঁড়াচ্ছে? ধ্রুবকের পদটা কিন্তু আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে -1/5। তো এখানে যখনই আমরা দেখব যে x এবং y চলকের যে সহগের অনুপাতগুলো সমান আসেনি, আমাদের ধ্রুবকটা আর দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা সরাসরি এখানে বলতেই পারবো ১ নম্বর কন্ডিশনে দেখো, এটা হচ্ছে সমজস্ব বা উত্তর সমজস্ব, পরস্পর অনির্ভরশীল এবং সমাধান কয়টি আছে? একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা হচ্ছে বই খাতা কলম নিয়ে বসে যাও। 12.1 অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সব অঙ্কগুলো তোমরা সমাধান করবে এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে ম্যাথ হাউস বিডি, এই পেজে তোমরা অবশ্যই এটা সাবমিট করবে হোমওয়ার্ক গুলো। আচ্ছা, পরবর্তী আমরা চলে যাব 12.2 অধ্যায়ে। আচ্ছা, এখানে 12.2 অধ্যায়ে আলোচনা করার আগে এখানে কয়েকটি পদ্ধতিতে এই অধ্যায়টি সমাধান করা যায়। কয়েকটি পদ্ধতিতে এই অধ্যায়টি সমাধান করা যায়। তো প্রথমেই আমরা ক্লাস 8 এ করছি, আশা করি তোমাদের মনে পড়ে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো। এরপরে হচ্ছে অপনয়ন পদ্ধতিতেও আমরা সমাধান করতে পারবো। এখানে আরেকটি পদ্ধতি রয়েছে আর গুণন পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি এবং 12.3 এ রয়েছে তোমাদের
রৈখিক বা লেখচিত্র পদ্ধতি। তো 12.2 12.2 যে অধ্যায় রয়েছে, এই 2 অধ্যায়ে আমরা এই 3 পদ্ধতি রয়েছে। এই 3 পদ্ধতিতেই আমরা অঙ্কগুলো সমাধান করব। তবে এখানে একটা কথা তোমাদের বলে রাখি, সৃজনশীল প্রশ্নের মধ্যে সিকিউ প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু উল্লেখ করে দিবে স্পেশাল ভাবে যে তুমি এই প্রশ্নটি বা সমীকরণ জোটটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তাহলে তোমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। আর যদি বলে দেয় হচ্ছে অপনয়ন পদ্ধতিতে করতে হবে, বজ্রগুণন বা আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বললে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। সিকিউ এবং এসকিউ প্রশ্নের মধ্যেও কিন্তু এই তিনটাই গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই টপ টাইপটা তোমাদের সবচেয়ে বেশি পরীক্ষায় দিয়ে থাকে, বজ্রগুণন বা আর গুণন পদ্ধতিতে। আচ্ছা, আমরা একে একে সব পদ্ধতিগুলি আলোচনা করব। তবে তারপরে যদি কোনো পদ্ধতির নাম উল্লেখ না থাকে, তাহলে তোমাদের কাছে সবচেয়ে যেটা ইজি লাগবে সেই পদ্ধতিতেই তোমরা সমাধান করবে। যে তোমরা প্রথমে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের জন্য প্রথমে তোমাদের এই অঙ্কটি দেখো, এখানে রয়েছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 8, এখানে 3x মাইনাস 2y ইকুয়াল 5। তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে তোমাদের যে শব্দটি লিখতে হবে যে প্রদত্ত সমীকরণ দ্বয়। সমীকরণ দ্বয় কেন লিখতেছি? দুইটি সমীকরণ, এই কারণে সমীকরণ দ্বয়। এখন প্রথমে এই কাজটি করার পরে আমাদের এই সমীকরণগুলোকে 1 নম্বর এবং 2 নম্বর এরকম করে নাম্বারিং করতে হবে। এরপর আমাদের লিখতে হবে যে 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই। তাহলে এখানে আমাদের 1 নম্বর সমীকরণ কি রয়েছে? এখানে রয়েছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 8। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, যে ওয়াইটা এই পাশে রেখে আমরা 2x টা সমানের এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 2x। আচ্ছা, এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন এই যে y সমান 8 মাইনাস 2x আমরা পেয়ে গেলাম, এই মানটি আমরা 2 নম্বর সমীকরণে ইনপুট করে পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে y এর মান 2 নম্বর বা 2 নং সমীকরণে 2 নং সমীকরণে 2 নং সমীকরণে 2 নং সমীকরণে 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ কি রয়েছে? এখানে দেখো 3x মাইনাস 2, এই যে y যেখানে রয়েছে, এই y এর জায়গাতে আমরা হচ্ছে এখান থেকে এই যে এই মানটা লিখে দেব, 8 মাইনাস 2x ইকুয়াল 5। এখন এখান থেকে আমরা হিসাব করব, খুব সিম্পলি ভাবে, খুব সতর্ক সহকারে হিসাব করতে হবে। 3x মাইনাস 16, এখানে দেখো ব্র্যাকেট ওপেন করে দিচ্ছি, মাইনাস মাইনাসে কি হবে, এখানে প্লাস 4x ইকুয়াল 5। এইটাকে সিম্পলিফাই করলে দেখবা তোমরা সরাসরি কি আসতেছে, 7x। আর এখানে এই যে 16টাকে সমানের ওপাশে নিয়ে গেলে আমাদের 16 এবং 5 যোগ করলে কত আসে? 21। তাহলে এখানে x সমান আমাদের কত আসে? x সমান আমাদের চলে আসে 21, 7 দিয়ে ভাগ দিলে আমাদের চলে আসছে 3 চলে আসে। তাহলে x এর মান আমরা কত পেলাম? এখানে পেয়ে গেলাম 3। এখন এই যে x এর মান, হ্যাঁ, x এর মান x এর মান 3 নম্বর সমীকরণে কি করব? বসিয়ে পাই, বসিয়ে পাই, হ্যাঁ, বসিয়ে পাই। এখন এখান থেকে দেখো তাহলে 3 নম্বর সমীকরণে কি ছিল? 8 মাইনাস 2x, তাহলে x এর জায়গাতে আমি কত লিখবো? 3 লিখবো। তাহলে এটা একটু হিসাব করে ফেলি, 8 মাইনাস 6, তার মানে চলে আসে আমাদের 2। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে x এর মান আমরা পেয়ে গেলাম 3 এবং y এর মান 2। তাহলে আমরা বলতেই পারি নির্ণয়ের সমাধান, নির্ণয়ে সমাধান আমরা কি লিখতে পারি? x, y ইকুয়াল, এখানে হচ্ছে x এর আমরা কত পেলাম? x এর পেলাম হচ্ছে 3, 2। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই নিয়মে প্রতিস্থাপন মানে
আমাদের যে কোনো একটা সমীকরণে প্রথম অবস্থায় রেখে দিয়ে এইটাকে ওয়াই বা হচ্ছে এক্স এখানে রেখে বাকিটা অনেক নিতে হবে। যেটা আমরা নিয়ে গেলাম সেটা পরবর্তী যে সমীকরণটা তোমরা ধরনি এই সমীকরণটার মধ্যে এটা বসিয়ে দিতে হবে। বসার পরে দেখো এখানে একই চলকে কনভার্ট হয়ে যাচ্ছে। একই চলকে কনভার্ট হয়ে গেলে আমরা হিসাব করে ওই মানটা আমরা এখানে বের করতে পারবো। দেন তারপর এই মানটা আমরা ৩ নম্বর সমীকরণ যেটা তৈরি করব সেখানে ইনপুট করে দিলে পরবর্তী যে চলকটি সেই পরবর্তী চলকটার মান আমরা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি আমরা এরকম ভাবে আমরা আরেকটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি দেখি। আচ্ছা এই প্রশ্নটি তোমরা একটু দেখো। এই প্রশ্নটি তোমাদের অধ্যায়ে রয়েছে। তোমরা ভালো করে দেখতে পাবে যে ২ নম্বর এই প্রশ্নটি। তাহলে এরকম থাকলে তোমাদের প্রথম অবস্থায় সিম্পল করে নিলে অঙ্কটি সমাধান করতে তোমাদের ইজি হবে। তাহলে প্রথমে আমরা এটাকে একটু যদি লসাগু করে নিই তাহলে কি আসে? 3x আছে 3x প্লাস 2y আর এখানে 6 আসবে। তাই তো? এখানে দেখো এটাকে লসাগু করলে 6 আসে সেখান থেকে আমরা এটা সিম্পলিফাই করে নিলাম। আর এইটাকে দেখো এটাকে কি আসে? এটা হচ্ছে 2x প্লাস 3y এখানেও 6 আসে। তাহলে এইটা হচ্ছে আমরা কি করব? এইটাকে আমরা হচ্ছে ১ নম্বর সমীকরণ আর এইটাকে আমরা হচ্ছে ২ নম্বর সমীকরণ ধরবো। এটাকে ১ নম্বর, পরেরটা হচ্ছে ২ নম্বর সমীকরণ। এখন এই দুটাকে আমরা ঠিক আগের প্রশ্নের মতন বা আগের প্রশ্ন অনুযায়ী আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা এখানে লিখতে পারি যে ১ নম্বর সমীকরণ হতে পায় ১ নম্বর সমীকরণ। ১ নম্বর সমীকরণ কি রয়েছে? ১ নম্বর সমীকরণ আমাদের রয়েছে ১ নম্বর সমীকরণ হতে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3x প্লাস 2y ইকুয়াল 6 তাহলে এখান থেকে আমরা আচ্ছা ওয়াইটা রেখে দেই ওয়াইটা রেখে দিলে আসে হচ্ছে 6 মাইনাস 3x ডিভাইডেড 2 আসবে তাহলে এটা আমরা হচ্ছে ৩ নম্বর সমীকরণ আমরা লিখলাম এখন এই মানটা আমরা ২ নম্বর সমীকরণে প্রতিস্থাপন করব এই মানটা তাহলে y ইকুয়াল 6 মাইনাস 3x ডিভাইডেড 2 এই মান ২ নং সমীকরণে সমীকরণে কি করব বসিয়ে পাই তাহলে ২ নম্বর সমীকরণে বসিয়ে পাই এখন ২ নম্বর সমীকরণটা কি রয়েছে ২ নম্বর সমীকরণটা রয়েছে যে 2x প্লাস এখানে হচ্ছে 3 y এর জায়গাতে আমরা কত লিখবো y এর জায়গাতে এখন লিখবো হচ্ছে 6 মাইনাস 3x ডিভাইডেড 2 ইকুয়াল 6 তাহলে এইটাকে এখন হিসাব করলে আমাদের কত দাঁড়ায় এটাকে আমরা যদি সিম্পলিফাই হিসাব করি তাহলে আমাদের প্রশ্নটা এখান থেকে দাঁড়াবে যে আমরা পরবর্তী লাইনটা একটু করি এখানে হচ্ছে 2x এই 3 টা হচ্ছে আমরা এই উপরের এই সংখ্যার সাথে গুণ করে দিই গুণ করে দিলে কত হবে ৩ ৬ হচ্ছে 18 আর এখানে হচ্ছে 9x ডিভাইডেড তো 2 থাকবে আর তার পাশাপাশি এখানে 6 পরবর্তী লাইনে আমরা যদি লিখি তাহলে কি হবে পরবর্তী লাইনটা হচ্ছে এটাকে লসাগু করে দিলে 4x এখানে আসবে আর এখানে হচ্ছে 18 9x আর এখানে 2 টা সমান এই পাশে নিয়ে আসলে 12 এখন এইটাকে হিসাব করলে আমরা সরাসরি কত পাবো সরাসরি এখান থেকে আমরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পেয়ে গেলে এখানে x এর মানটা যদি আমরা হিসাব করি তোমরা একটু হিসাব করে নেবে x এর মান আমরা অবশ্যই x এর মান অবশ্যই 6/5 আমরা এখান থেকে পেয়ে যাব 6/5 6/5 তোমরা বুঝতে পেরেছো হিসাব করবা 6/5 আমরা পেয়ে যাব এই মানটি ঠিক এই মানটি আমরা কত নম্বর বসিয়ে দেবো এই মানটি হচ্ছে x এর মান আমরা ৩ নম্বর সমীকরণে বসিয়ে পাই ৩ নম্বর সমীকরণে ৩ নম্বর সমীকরণে আমরা কি করব সমীকরণে বসিয়ে পাই ৩ নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে ৩ নম্বর সমীকরণে বসিয়ে ৩ নম্বর সমীকরণে কি রয়েছে যে y ইকুয়াল 6 মাইনাস 3x ডিভাইডেড 2 তাহলে এটাকে আমরা এখানে যদি আমরা লিখে দিই তাহলে কত হয় আচ্ছা এখানে আমরা যদি x এর জায়গায় মানটি লিখে দেই 3 ইন্টু 6/5 ডিভাইডেড 2 তাহলে এটাকেও যদি আমরা হিসাব করি দেখবো যে এখান থেকে মানটি চলে আসবে 6/5 তাহলে y এর মানে কিন্তু 6/5 চলে আসবে
তাহলে নির্ণয়ের সমাধানটা আমাদের কি? সুতরাং নির্ণয়ের সমাধান x, y সমান হচ্ছে সমান আমরা পেয়ে যাব 6/5, 6/5, এখানে হচ্ছে 6/5, এটা হচ্ছে 6/5। এই দুইটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে প্রতিস্থাপন নিয়মে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে অঙ্কটি করতে হয়। তাহলে আমরা এর পরবর্তীতে টাইপ চলে যাব অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান হয় সেটা আমরা এখন দেখব। অপনয়ন পদ্ধতিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ অপনয়ন পদ্ধতিতে এর সমাধান করতে বলছে। তো এই পদ্ধতিটা আসলে খুবই সোজা। তোমরা প্রথম অবস্থায় যে কথাটা আমাদের লিখতে হয় প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ দ্বয় এখানে কি রয়েছে? যে দেখো এখানে যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 8 আর এখানে রয়েছে হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল 5। এখন এই সমীকরণ জোটটাকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে আমরা প্রথমে এদের সমীকরণ দুইটা লিখলাম, লেখার পরে এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন যে কাজটা করতে হবে আমাদের কাজই হবে যে কোনো একটি চলকের সহগের মানগুলো সমান করতে হবে। তাহলে আমি যদি এখানে y এর সহগের মানটা সমান করতে চাই তাহলে আমরা এই কাজটা করলে আমরা কিন্তু হয়ে যায়। কিভাবে? যে 1 নম্বর সমীকরণকে এই যে 2 আছে না 2 দিয়ে গুণ করব এবং 2 নম্বর সমীকরণে এখানে y এর সহগ যেটা রয়েছে 1 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা লিখতেই পারি এখানে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ এবং 2 নম্বর সমীকরণকে এবং 2 নম্বর সমীকরণকে এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ গুণ করে যোগ করব। সমীকরণ দুটাকে যোগ করব। তাহলে যোগ করলে কি দাঁড়ায় এখানে? এখানে দাঁড়াবে হচ্ছে 1 নম্বর সমীকরণ যেহেতু 2 দিয়ে গুণ করব তাহলে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে 4x 4x প্লাস প্লাস 2y ইকুয়াল 16। এখানে দাঁড়াবে হচ্ছে 16। আচ্ছা এরপরে 2 নম্বর সমীকরণ তো যা আছে এরকমই থাকবে -2y ইকুয়াল 5। তাহলে এখানে আমরা যোগ করতেছি। যোগ করলে কি দাঁড়াবে? এখানে এইটা তো ভ্যানিশ হয়ে যায়। এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে আমাদের 7x আর এখানে আমাদের যোগ করলে দাঁড়াবে হচ্ছে 21। তার মানে x এর মানটি আমাদের কত যাবে? যে 3। x এর মান আমরা কত পেলাম? 3 পেলাম। এখন এই মানটি আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যেকোনো একটি সমীকরণে ইনপুট করে দেই তাহলেই আমরা y এর মানটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা x ইকুয়াল x এর মান 1 নম্বর সমীকরণে 1 নম্বর বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি রয়েছে? x এর জায়গাতে আমি লিখে দিলাম 3 প্লাস y ইকুয়াল 8। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে y ইকুয়াল 6 আসে। 8 এর থেকে আমরা 6 এখানে বাদ দিলে চলে আসে 2। তাহলে y এর মান আমরা কত পেলাম? এখান থেকে পেয়ে গেলাম 2। এই যে এই পদ্ধতিতে খুব সহজেই এটা সমাধান করা যায়, প্রশ্নগুলো সমাধান করা যায়। তাহলে এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতির নিয়মটাই হচ্ছে যেকোনো চলকের মানটা প্রথম অবস্থায় সমান করতে হবে। এখানে আমি y করেছি, তোমরা ইচ্ছা করলে x এর সহগটাও সমান করতে পারো। কিভাবে? 1 নম্বর সমীকরণকে তোমরা 3 দ্বারা গুণ করবে এবং 2 নম্বর সমীকরণকে তোমরা 2 দ্বারা গুণ করো। তাহলে x এর চলকের সহগগুলোর মানটি কিন্তু সমান হয়ে যেত। তারপরে আমরা এই নিয়ম অনুযায়ী তোমরা যদি করে যেতে তাহলে এখানে প্রথম অবস্থায় y এর মান বের হতো। দেন এখানে পরবর্তীতে এখানে আমরা যেকোনো একটা সমীকরণের মানটা বসিয়ে দিলে আ x এর মানটা এখানে বের হয়ে যায়। তাহলে তোমরা এই অপনয়ন পদ্ধতিতে খুব সহজেই করা যায় অঙ্কগুলো। তোমরা অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে ৩ টি অঙ্ক রয়েছে অনলি। ওই ৩ টি অঙ্ক ঠিক এই নিয়মে সমাধান করবে। আচ্ছা এরপরে আমরা পরবর্তী আরেকটি টাইপ রয়েছে সেটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। বজ্র গুণন বা আর গুণন পদ্ধতি। যে পদ্ধতিটাতে সবচেয়ে বেশি কঠিন হয়ে থাকে। তো আমরা প্রথমে বজ্র গুণন বা আর গুণন করার আগে আমাদের কিছু বেসিক রয়েছে। বেসিকটা সর্বপ্রথম আমরা দেখব। দেন তারপর আমরা হচ্ছে ওই নিয়মে যে অধ্যায়ের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো চলো শুরু করি। আচ্ছা দেখো এখানে একটা নিয়ম রয়েছে। নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের এই যে সমীকরণ জোটটি থাকবে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করার জন্য দেখো a1 x b1
ওয়াই প্লাস C1। এখানে ধ্রুবকটি অবশ্যই সমানের এই পাশে নিয়ে আসতে হবে। আর এখানে A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল 0। এখন এটা সমাধান করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে x এর মানটি বের করার জন্য এখানে আমাদের যে ধ্রুবকগুলো রয়েছে মানে সহগগুলো যে রয়েছে এই সহগগুলো আমরা প্রথম অবস্থায় লিখে নেব। কিভাবে? b1 b2 c1 c2, তারপর পুনরায় হচ্ছে a1 a2 b1 b2, মানে যেখান থেকে শুরু করব ঠিক ওই পর্যন্ত আবার চলে আসবো। এখন x এর মান নির্ণয় করার জন্য প্রথম অবস্থায় যে কাজটি করতে হবে, যে এখান থেকে আমরা গুণ শুরু করব b1 c2 b1 c2, দেন তারপর এখান থেকে আমরা চলে আসবো b2 c1 b2 c1, দেখো b2 c1 এবং মাঝখানে সূত্রে একটা মাইনাস বসবে। তারপরে আমাদের পরবর্তীতে কাজ হচ্ছে y। y টার ক্ষেত্রে আবার যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে আবার শুরু করব, যে c1 a2 এবং c2 a1, দেখো c1 a2 মাইনাস c2 a1। এরপরে পরবর্তীতে আমরা যখন ধ্রুবক নিয়েছি তখন এখান থেকে আবার শুরু হবে a1, তারপর এখান থেকে চলে আসবে এখানে a2, দেন তারপর হচ্ছে a2 a2 b1। এই হচ্ছে সূত্র। এই সূত্র ভালো করে মনে রাখবে। এই চিত্রটা একটু ভালো করে দেখো। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। x যখন নিয়েছি তখন এই চারটি কাজ, এই চারটির মধ্যে কাজ হবে b1 c2, দেন তারপরে হচ্ছে মাইনাস b2 c1। তারপরে যখন y নিয়েছি, y যখন নিয়েছি তখন হচ্ছে c1 a2 c2 মাইনাস হচ্ছে c2 a1। আর যখন ধ্রুবক নিয়েছি তখন হচ্ছে a1 b2 মাইনাস a2 ইন্টু b1। দেখো এই সূত্রটা একটু ভালো করে লক্ষ্য রাখো। এইটা যদি লক্ষ্য রাখতে পারো তাহলে খুব সহজেই আমরা বজ্রগুণন বা আর গুণন পদ্ধতির যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো সবগুলো ভালোভাবে সমাধান করতে পারবো। তো চলো আমরা একটা অধ্যায়ের অঙ্ক শুরু করি। অধ্যায়ের অঙ্ক করলে আমাদের এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো এই অঙ্কটি আমরা সমাধান করব। তো প্রথম অবস্থায় আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বলছে। তো এখানে আমাদের ডান পক্ষটা অবশ্যই 0 করতে হবে। তাহলে প্রথমে আমরা এইটাকে আমরা 0 করে নিই পক্ষান্তর করে, 6x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল 0। আমাদের অবশ্যই ডান পক্ষটা 0 করে নিতে হবে। দেন তারপর এখান থেকে আমরা করতে পারবো 3x প্লাস 2y মাইনাস 13 ইকুয়াল 0। এখন এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা এখানে যে কাজটি করব, যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আর গুণন পদ্ধতিতে পাই, এই কথাটা আমরা এখানে লিখে নেব। লিখে নেওয়ার পরে দেন আমরা যে সূত্রটি ব্যবহার করেছি সেই সূত্রটি আমরা এখানে একটু দেখি কিভাবে এটা সমাধান করা যায়। এখন আমরা যে কাজটি করব, যে x আমরা নিব। তো x নিলে আমাদের প্রথমে কাজ হচ্ছে x এরটা নিয়ে যাবেন, এখান থেকে শুরু হবে। তো এখান থেকে আমরা যদি শুরু করি তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা শুরু করলে যে বিষয়টা লিখতে পারি, যে এখানে কিন্তু মাইনাস রয়েছে, মাইনাস থাকলে -1, এখানে মাইনাস সহকারে লিখতে হবে 13। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে -1 ইন্টু -13, সূত্রের আমাদের মাইনাস। তার মানে তোমাদের আগে সূত্রটি লিখে দেই, তাহলে জিনিসটা তোমরা মিলাতে পারবে। প্রথম অবস্থায় আমাদের ছিল b1 c2, তারপরে ছিল হচ্ছে এখান থেকে b2 c1। তাহলে এখানে b2 আমাদের কি রয়েছে, b2 আমাদের রয়েছে যে 2 ইন্টু -1, এটা আমাদের x এর আমরা লিখে ফেললাম। এরপর আমরা y টা লিখবো। y টার ক্ষেত্রে আবার কি হবে, y এর ক্ষেত্রে হবে যে এখান থেকে c1 c1, তো c1 এখানে মানটা আমাদের কত রয়েছে, c1 এর মান কিন্তু আমাদের রয়েছে যে এখানে -1, c1 এর মানটি রয়েছে -1 ইন্টু 3, সূত্রে আমাদের এখানে মাইনাস, তারপরে হবে হচ্ছে -13 ইন্টু 6, এটা হচ্ছে আমাদের y এর। তোমরা এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা আমি লিখে দিলাম, এই যে সূত্রটি লিখে দিলাম এই সূত্রটি একটু বারবার প্র্যাকটিস করবে, তাহলে কি হবে ওইটা খুব সহজেই তোমরা
এখানে ধরতে পারবে। আর তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই স্ক্রিনশটটা তোমরা একটু প্রিন্ট করে নিয়েও রাখতে পারো। যাতে খুব সহজে তোমরা এটা বুঝতে পারো। তারপরে তোমরা এখানে দেখো যে প্রশ্নটা আরো রয়েছে পরবর্তীতে তোমাদের এখানে এরপর আমরা কি লিখবো? এরপর আমরা হচ্ছে ধ্রুবকের পদটি লিখবো। তো ধ্রুবকের পদটি লেখার জন্য আমরা এটা একটু মিশিয়ে দেই। এখানে একটু মুছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে ধ্রুবক পদটা লিখবো। ধ্রুবক পদটা লিখলে কি হবে? দেখো এখানে হচ্ছে 6 ইন্টু 2 মাইনাস সূত্রের এখানে 3 ইন্টু -1 এটা কিন্তু হবে। তাহলে এখন এই অংশটুকু আমরা হিসাব করলে আমরা কত পাবো? এই অংশটুকু হিসাব করলে আমাদের যে বিষয়টা আসে তোমরা ক্যালকুলেটরে সরাসরি করতে পারো। ক্যালকুলেটরে এই অংশটুকু তোলার পরে তোমরা সরাসরি লিখতে পারো। হ্যাঁ, সরাসরি লিখলে আমাদের কত আসে? x বাই 15 আসবে। 15 এখানে y বাই কত আসবে? y বাই দেখবা তোমরা এখানে হচ্ছে 75 আসতেছে। 75 এবং এখানে 1 টা কত আসবে? 1 টা আসবে হচ্ছে 15। এখন আমরা যে কাজটি করব হয় অথবা করব। হয় অথবা কি? এখানে x সমান আমরা এইটা ধ্রুবকটা ধরবো একবার, আবার হচ্ছে y সমান আবার এটা একবার ধরবো ধ্রুবকটা। তাহলে হয় অথবা করলে আমরা এখানে কি হয়? দেখো তো, সুতরাং x বাই 15 বাই 1 বাই 15। তাহলে এখানে x এর মানটা কত আসবে? x এর মান আসবে 1। এবং অথবা আমরা যদি করি তাহলে অথবা করলে কি আসবে? y বাই 75 ইকুয়াল 1 বাই 15। এখানে y এর মানটা আমাদের কত আসবে? y এর মানটা চলে আসবে হচ্ছে এখান থেকে যে 5, তাই না? হিসাব করলে এখানে চলে আসবে 5। তাহলে x এর মান হচ্ছে 1 এবং y এর মান 5। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো আর গুণন এবং হচ্ছে বা বজ্র গুণন এটা যেটাই বলুক না কেন এই নিয়মে অনুযায়ী তোমাদের করতে হবে। আর যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে তাহলে তোমরা সবচেয়ে ইজি ওয়ে যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিটা সবচেয়ে। তো তোমাদের এখানে অনেক সময় প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকে যে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো তোমরা সেই পদ্ধতিতেই সমাধান করবে। তবে সবচেয়ে যেটা বেশি আসে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। তো এই যে এই অংশটুকু তোমরা কয়েকবার একটু প্র্যাকটিস করবে এবং তোমাদের যে সূত্রটি দেখালাম সেই সূত্রটি একটু কয়েকবার প্র্যাকটিস করবে। তাহলে বজ্র গুণন বা আর গুণন পদ্ধতিতে অঙ্ক করা খুবই সোজা। আচ্ছা, এরপরে আমরা 12.3 অধ্যায়ের যে লেখচিত্র বা হচ্ছে আচ্ছা, আমি এখানে টাইমকে একটু সেভ করার জন্য প্রথম অবস্থায় এখানে আমি লিখে নিয়েছি। তোমরা একটু দেখো, দেখলে জিনিসটা বুঝতে পারবে। প্রথম অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে, এখানে বলছে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করে। এখানে রয়েছে 3x প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং 5x প্লাস 3y ইকুয়াল 12। এখন এটা লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলছে। তাহলে প্রথম কাজই হচ্ছে এই দুইটাকে সমীকরণকে 1 এবং 2 ইকুয়েশন দিতে হবে। এরপরে আমাদের এখানে কি করতে হবে? আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কি করছি? এখানে y বা x যেকোনো একটি বাম পাশে রেখে বাকিগুলো সমানে এই পাশে নিয়ে আসছি, ডান পাশে। তাহলে এখানেও আমরা ১ নম্বর সমীকরণতে এই কাজটি করছি। পরবর্তীতে এখানে এই ভাষাটি লিখতে হবে। এটা সব প্রশ্নেই লেখচিত্রের মাধ্যমে যতগুলো সমাধান করবে সবগুলোতেই তুমি এই ভাষাটিই লিখবে। যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান সমূহ বের করে বা y এর কয়েকটি মান নির্ণয় করে। তাহলে এখানে আমাদের x এবং y, x এর মানটা তুমি randomly যেকোনো একটা ৩টা মিনিমাম নিবে। ৩টা ৪টা নিলেও হয়। ৪টা নিলে আরেকটু সুন্দর হয়। তবে ৩টা নিলেও কোনো সমস্যা নেই। তো এখানে 1, 2, 3 নিয়ে নিলা। তাহলে এখন 1 যখন x এর মান ধরছি, এখানে তুমি x এর মানটা 1 লেখো। দেখো এটা ইকুয়েশন হিসাব করলে কত আসে? 3 আসে কিন্তু। দেখো 6 এখানে হচ্ছে 3 থাকবে। বিয়োগ করলে 3 আসে। তাহলে x যখন আমি 1 ধরছি তখন y এর মানটা 3 বের হচ্ছে। আবার যখন এখানে 2 লিখবো তখন দেখা যাচ্ছে যে এখানে 0 আসছে এবং যখন এখানে আমি 3 লিখতেছি তখন y এর মানটি -3 আসছে। কারণ এখানে ৩ তিরিকে ৯, হ্যাঁ? ৩ তিরিকে ৯, এখানে ৩ তিরিকে ৯ আসে এবং তার সাথে 6 বিয়োগ করলে আমাদের -3 আসে। এখন এখানে সমীকরণে আমাদের বিন্দুগুলি কি পেলাম? 1, 3, 2, 0 এবং 3, -3। তাহলে এই যে আমরা বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো আমরা কি করব? লেখচিত্র তোমাদের যে গ্রাফ পেপার রয়েছে এই গ্রাফ পেপারে স্থাপন করবে। স্থাপন করার জন্য প্রথম কাজ কি? এখানে হচ্ছে এটা x অক্ষ এবং এইটা হচ্ছে y অক্ষ। তো x অক্ষ বরাবর আমরা এই মানগুলো এই যে প্রথমের দিকে যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা স্থাপন করব। হ্যাঁ? প্রথমের দিকে x অক্ষ বরাবর। তাহলে প্রথম বিন্দুটা যদি ধরি যে কত আছে? 1 আর 3। তাহলে এখানে আমরা 1 আসবো। এই যে এখানে হচ্ছে 1
এবং 3, 1 2 3, এই যে এই জায়গাতে হচ্ছে প্রথম বিন্দুটা আমাদের স্থাপন করলাম। এরপরে পরবর্তীতে কত রয়েছে? 2 আর 0, তাহলে 2 হচ্ছে 1 2 2 হচ্ছে এখানে, আর 0 যেহেতু তাহলে উপরের দিকে উঠবে না, এখানে একটা বিন্দু আমরা স্থাপন করলাম। এরপর আরেকটা কি, এখানে হচ্ছে 3 3, তাহলে 3 হচ্ছে 1 2 3 এখানে আসলো, এবং -3 মানে নিচের দিকে -3 পর্যন্ত আসবে এখানে, 1 2 3 এই জায়গাতে আমাদের চলে আসতো বিন্দু। এখন আমরা যে কাজটি করব, যে এটা আমরা ১ নম্বর সমীকরণের জন্য আমরা এখানে এই বিন্দুগুলো বের করলাম। এরপরে আমাদের ২ নম্বর সমীকরণটাও ঠিক একইভাবে নির্ণয় করতে হবে। ২ নম্বর সমীকরণ 5x + 3y = 12। এখান থেকে আমরা y টা রেখে বাকিটা সমানের এই পাশে নিয়ে আসলাম, ডান পাশে। এখন এখানেও ঠিক একই, যে x এর বিভিন্ন মানের জন্য y এর কয়েকটি মান বের করি। তাহলে এখানেও আমাদের x এর মানটা দেখো, এখানে x এর মান হচ্ছে 0 ধরলে, তারপর 1 2 3 এরকম ভাবেও তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে মানগুলো আমরা প্রথমে 0 3 6 এই মানটা তোমাকে ধরতে হবে, এমন কোনো বিষয় নেই, তুমি এটা ইচ্ছা অনুযায়ী নিতে পারো। তবে মোটামুটি ভাবে 2 1 ঘর পর পর নিলে সমস্যা হয় না তেমন। এখানে হচ্ছে আমি যদি 1 লিখতাম তারপরেও হয়তো, তবে এমন ভাবে মানটি ধরবে যেন দশমিক চিহ্ন এখানে উত্তরটা না আসে, এরকম ভাবে মানটা একটু ধরার চেষ্টা করবে। তাহলে কি হবে, এই বিন্দুগুলো এখানে লেখচিত্রে স্থাপন করার জন্য খুবই সোজা হবে, একটু ইজি লাগবে। তাহলে এখানে আমাদের দেখো, এখানে 0 4, এখানে 3 যখন ধরছি, এখানে যখন 3 ইনপুট করতেছি, তখন এইটা ইকুয়েশনটা ক্যালকুলেশন করলে আমাদের -1 আসে। এখন যখন 6 লিখছি, তখন এখানে মাইনাস কত আসে? -6। তাহলে এখানে বিন্দুগুলো কি আসলো? 0 4 3 -1 6 -6, এই বিন্দুগুলো। এখন এই বিন্দুগুলো আমরা স্থাপন করব এখানে। তো এই বিন্দুগুলো স্থাপন করলে আমাদের কি হয়? এখানে 0, যখন 0 তখন কত? 4, তাহলে 4 মানে এই যে উপরে চলে গেলাম এখানে। যখন 0 এই প্রথম বিন্দুর জন্য 4 আমরা চলে গেলাম এখানে প্রথম। তারপর 3 -1, 3 -1 মানে 1 2 3 এখানে আসবে। -1, -1 মানে নিচের দিকে। নিচের দিকে আসলে হচ্ছে এখানে বিন্দুটা বসলো। এরপর 6 -6, তাহলে 6 এখানে আসলাম 6 পর্যন্ত। -6 মানে নিচের দিকে 6 পর্যন্ত আমরা চলে আসবো। হ্যাঁ? 6 পর্যন্ত। এখন দেখো, এই ২ টা সমীকরণ যে বিন্দুতে ছেদ করবে, এই ছেদ বিন্দুটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই ছেদ বিন্দুটাই হচ্ছে এই প্রশ্নের আমাদের অ্যান্সার। খুবই সোজা। তাহলে এখানে দেখো, ছেদ বিন্দুটা আমাদের কত হয়েছে? পরবর্তী আমাদের আরেকটু ভাষা লিখতে হবে। ভাষাটা হচ্ছে এরকম, যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরে ১ একক ঘর ধরে আমরা এটা স্থাপন করব। এখানে কি হচ্ছে? এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম বরাবর, এক্স অক্ষ বরাবর হচ্ছে, এবং ওয়াই প্রাইম বরাবর আমরা এই মানগুলো স্থাপন করি, এবং প্রতি ঘরকে ১ একক ধরে স্থাপন করি। তাহলে এখন ছক কাগজে যখন আমরা এই দুইটি সমীকরণের মানগুলো আপনি স্থাপন করলাম, এই সমীকরণ দুটি পরস্পর আমাদের হচ্ছে 1.5 এবং 1.5 এই বিন্দুতে ছেদ করছে, কারণ এখানে 1, এই যে এখানে অর্ধেক পর্যন্ত আসছে যেহেতু এক্স এর মান, এবং ওয়াই এর দিকে এখানে হচ্ছে, দেখো এখানে হচ্ছে আসতেছে হচ্ছে 1, এবং এখানে হচ্ছে 5, মানে একটু বেশি যাচ্ছে। তার মানে আমাদের হচ্ছে 1.5, ওয়াই এর দিকে 1.5 এবং এক্স এর দিকে হচ্ছে 1.5। তার মানে নির্ণয়ের সমাধান হচ্ছে 1.5 বিন্দুটি হচ্ছে এই প্রশ্নের আমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই প্রশ্নটা হচ্ছে খুবই সোজা। এই পদ্ধতির মাধ্যমেই বাকি যে লেখচিত্রের সাহায্যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো সমাধান একইভাবে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরের যে অঙ্কগুলো রয়েছে 12.3 এর সমস্ত অঙ্কগুলো তোমরা এইভাবে করে লিখে ফেলবে, কোনো সমস্যা নেই। প্রয়োজনে তুমি এই প্রশ্নটা তোমরা বারবার দেখবে, দেখে আশা করি তোমরা লেখচিত্র বা রৈখিক পদ্ধতির মাধ্যমে যে সমাধান করতে হয় ২ চলক বিশিষ্ট সরল সমীকরণ, সেগুলো তোমরা আশা করি পারবে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। 12.1 এবং 12.2 অধ্যায়ে তোমাদের সমস্ত টাইপের যে পদ্ধতিতে অঙ্কগুলো করতে হবে সবগুলো আমি দেখিয়ে দিয়েছি। তোমরা অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এবং কোনো প্রশ্ন যদি না পারো, তোমরা আমাদের গ্রুপ রয়েছে, এবং আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা পোস্ট করতে পারো, সেখানে তোমরা সমস্যার কথা জানাতে পারো,
এবং এই ভিডিওর কমেন্টেও তোমরা জানাতে পারো। তাহলে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আবার একটি ভিডিও ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু আম দের মাঝে ছড়িয়ে দিবে এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।